আসসালামু আলাইকুম। আজকের যে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে গতকালকের দুর্ঘটনাকে নিয়ে। গতকালকে যে দুর্ঘটনাটা হয়ে গেল, একটা ফাইটার জেটের কারণে শত শত শিশু প্রাণ হারালো, তাজা প্রাণ হারিয়ে গেল। আপনি বলবেন যে টিভিতে দেখালো 31 জন মারা গেছে, তাহলে শত শত কেন বলছেন? আরে ভাই, শত শত বলতেছি এই জন্যই যে 31 জন চলে গেছে, তারা তো চলে গেছে। যারা বার্ন ইউনিটের বেডে শুয়ে আছে 75%, 60%, তাদের কি অবস্থা? তারা তো আসলে জীবিত থেকেও মৃত। কত কষ্ট তাদের শরীরে, কত যন্ত্রণা, কত কষ্ট হচ্ছে তাদের বাবা মা। গত রাত কত লক্ষ লক্ষ মানুষ সারা রাত ঘুমাতে পারে নাই দুশ্চিন্তায়। ভালো লাগতেছে না, কিছুই ভালো লাগার মতো না। এতগুলো কোমল মতি প্রাণ, শিশু প্রাণ ঝরে গেল। আপনি কি দিয়ে ব্যাখ্যা করেন? কোন ব্যাখ্যা দেওয়ার কিছু আছে? নাই। কারণ নাই, কারণ কোনো পরিকল্পনা ছাড়া এই শহরটা আমরা বেঁচে আছি। এই ঢাকা শহরে 2 দিন পর পর দুর্ঘটনা, বড় বড় দুর্ঘটনা, কোনো পরিকল্পনা নাই। ঘটনা ঘটে যাওয়ার পর নানান পরিকল্পনা, নানান চিন্তা, কিছুদিনের জন্য আবার জায়গায় অবস্থা। কোনো পূর্ব পরিকল্পনা নাই, সচেতনতা নাই, বিবেকনা নাই, কিচ্ছু নাই, কারোর কোনো দায়ভারই নাই। এমন একটা সিচুয়েশন এই ঢাকা শহরে চলতেছে। গতকালকে যে ট্রেনিংটা হচ্ছিল সেটা যদি পাহাড়ি এলাকায় হতো, অথবা যদি সমুদ্রের তীরে হতো, অথবা কোনো ফাঁকা জায়গায় হতো, কেন পূর্বাঞ্চলের মাঠে যদি হতো, আর ওখানে যদি ফাইটার জেটটা আশ্রয় পড়তো, একটা বাড়ি 2টা ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হতো বড়জোর, ঠিক না? একটা ফাঁকা মাঠে অথবা গ্রামের কোনো পরিবেশে যদি ট্রেনিং করতো আর এই ফাইটার জেটটি আশ্রয় পড়তো, বড়জোর কয়টা? 2টা পরিবার, 3টা পরিবার ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু এখানে কি হলো? এখানে এত ঘনবসতি একটা শহরের ভিতরে, সেখানে ফাইটার জেটটা আশ্রয় পড়লো একটা স্কুলের কোমলমতি শিশুদের প্রাণ পুরে কয়লা হয়ে গেছে, ঠিক আছে? তার ফলে কি হলো? তার ফলে অনেক মা বাবা, তাদের সারাটা জীবন আশা ভরসা স্বপ্ন সব শেষ হয়ে গেছে। কারণ বর্তমান সময় বাচ্চাই তো 1টা 2টা, বড় জোর 3টা। সেখানে তার একটা বাচ্চা হারিয়ে যাওয়া, পঙ্গু হয়ে যাওয়া, পুড়ে শেষ হয়ে যাওয়া, কি হবে বলেন? কিন্তু কিছুই বলার নেই। এভাবে ঘটতেছে একের পর এক ঘটনা। আপনি যদি দেখেন তাহলে দেখবেন 2010 সালে নিমতলিতে আগুন লাগছিল কেমিক্যালের কারণে। এরপর দেখবেন 2012 সালে তাজিন ফ্যাশন, ঠিক না? 2012 সালে তাজিন ফ্যাশন গার্মেন্টস আগুন লাগলো পরিকল্পনাবিহীনভাবে। কোনো কর্মচারী তারা বেরোতে পারে না, পুরো কয়লা হয়ে গেল। আসেন 2013 সালে রানা প্লাজা এপ্রিল মাসে রানা প্লাজা একটা বিল্ডিং ধসে মাটির নিচে চলে গেছে। আপনি বুঝেন? ওখানে কোনো প্ল্যান আছে না, কনস্ট্রাকশন কি আছে এখানে? ওই বিল্ডিংটা কিভাবে তৈরি করা হয়েছিল? কে সেই নগর পরিকল্পনায় কে ছিল? এগুলো নানান কোশ্চেন, এগুলোর ভিতরে আমি যাচ্ছি না, আমি সাংবাদিক না, মনের ক্ষোভ প্রকাশ করতেছে এতটুকুই। তারপর আসেন 2014 সালে পিনাক লঞ্চ ডুবে গেল। আসেন 2015 সালে, সেখানে কি MV মোস্তফা 250 মানুষ নিয়ে ডুবে গেল। যখন লঞ্চটা ছাড়তেছিল, নিষেধ করার মতো কেউ ছিল না যে না এত যাত্রী উঠানো যাবে না, এটা সহ্য করার মতো নাই। তো কালকে যখন ট্রেনিং হচ্ছিল, তখন কি এই যারা ট্রেনিংয়ে তাকে লিস্ট দিল, সময় দিল, কোন এলাকায় করবে, তাদের কাছে কিছুই নাই, মানে তাদের কোনো প্ল্যানই নেই। তাহলে কে দায়ভার নেবে? সবাই দেখেও দেখতেছে না, বুঝেও বুঝতেছে না। আতঙ্কের শহর ঢাকা শহর। কি হবে, কখন কি হবে? আমি তো কয়েকটা ঘটনা মনে আছে, মেমোরি থেকে বললাম। এবং শত শত ঘটনা ঘটছে। কখনো রাজনৈতিক খেলা, ঠিক আছে, কখনো কি বলবো কিছু ফায়দা লুটে খেলা, ঠিক আছে, কখনো কোনো বিবেক ব্যক্তি মানে পরিকল্পনা ছাড়া কাজ করা। আর এইভাবেই আমরা একের পর এক তাজা প্রাণ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আছি অনিশ্চিত জীবন, ঢাকা শহর অনিশ্চিত জীবন। একসময় খুব সমালোচনা করতাম, কেন নিজের দেশ, আত্মীয় স্বজন, বাবা মা ছেড়ে অন্য দেশে যায় জীবন গড়ে। এই কারণেই তারা এখানে নিরাপদ মনে করতেছে না, তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছে না। তার কারণে তারা এখানে থাকতে যাচ্ছে না। আবার তারা ইসরায়েলও যাচ্ছে না, বা আফগানিস্তানও যাচ্ছে না। তারা নিরাপত্তার কথা চিন্তা করে যাচ্ছে কোথায়? সুইজারল্যান্ড, কানাডা, হয়তো আরও ভালো দেশে, যে না সেখানে আমি একটা নিরাপদ পরিবেশ পাবো। একটা প্রাণীও কিন্তু নিরাপদ পরিবেশ খোঁজে। আপনি দেখেন আপনার বারান্দায় একটা পাখি বাসা বাঁধছে, কারণ এখানে বাসা করলে তাকে আক্রমণ করবে না, ঝড় বৃষ্টি হবে না,
কিন্তু আমাদের নিরাপত্তা কোথায়? আমরা যারা ঢাকাবাসী আছি, আমাদের নিরাপত্তা কোথায়? কোথাও নাই, কোনো নিরাপত্তা নাই। তারপরও আছি, কিছু করার নাই। আল্লাহই ভালো জানে, আল্লাহই মালুম আমাদের কি অবস্থা হবে বা হচ্ছে, যাচ্ছে।